তুমি রাইসারে বিয়ে করতেছো কবে? ভাবি কি সে তুমি হুট করে আইসা রাইসার কথা বলতেছো? আমি তোমারে জিজ্ঞাসি তুমি রাইসারে বিয়ে করতেছো কবে? হ্যাঁ, তুমি এমন করতেছো কেন? কি হয়েছে আমার কও? এমন করতেছি কেন বোঝো না? এখন রাইসার বাড়িতে যাবা, তারপর রাইসারে গিয়া বলবা যে আমি তোমারে বিয়ে করতেছি, সেই কথা বলবা। যাও। আরে ভাবি এমন রাগারাগি করতেছো কেন? কি হয়েছে আমার খুলে কও না। তোমার খুইলা কইতেইব? এই কি ব্যাপার এমন সিলাসিলি করতেছস কে? মা দেখো না ভাবি কেমন জানি পাগলামি করতেছে। আমি মোটেও পাগলামি করতেছি না। তুমি এখন রাইসারে গিয়া যায় বলবা যে তুমি তার বিয়ে করতেছো। তুমি কি আমারে রক্ষিতা পাইছো এই সংসারে? আমি কি তোমার লগে পরকীয়া করার জন্য এই সংসারে আছি? আমি এখানে আছি শুধু আমার স্বামীর স্মৃতিটুকু নিয়ে। আমার স্বামীর ঘরে যখন আমি ঢুকি তখন তার কথা মনে করে আমার ভাল লাগে। এই বাড়িতে থাকার কারণ আমি তার স্মৃতিটুকু নিয়ে থাকতে চাই, কিন্তু তুমি তো আমার থাকতে দিতাছো না সেলিম। নিশ্চয়ই রাইসা তোমার কিছু বলছে তাই না? ওরা আমার বিয়ে করার খুব শখ। ওরা আমার বিয়ে করার শখ আমি সারা জীবনের জন্য মিটাইয়া দিই। খবরদার কোনো ব্যাপার নিয়ে রাইসার সঙ্গে রাগারাগি করবি না তুই। মা রাগারাগি না করে কি করুম? হ্যাঁ, রাইসার আমি এই বাড়ি তাই না ভাবির পাও ধরে মাপসং। ওর কত বড় সাহস আমার আর ভাবির জড়াইয়া নোংরা কথা কয়, আমার ভাবির অপমান করে। না, তোমার কিছু কইতে হইব না, তোমার কিছু কইতে হইব না। আমি চলে যাবো এখান থেকে। আমি আর তোমাকে বাড়িতে থাকবো না। আমার শখ মিটা গেছে। চাইছিলাম আমার স্বামীর স্মৃতির সাথে থাকতে, আমি তো সেটা পারতেছি না। আম্মা আপনি চাইছিলেন না আপনাকে বাড়ি থেকে যেন আমি জায়গা? হও না তো ভাই। আমি এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবো। আমি ভাবি ভাবির কি হইছে? ভাবি ভাবি হায় আল্লাহ, এত অস্থির হইস না। এটা সুখবর না, এটা দুঃখের খবর। বউ নিশ্চয়ই বাচ্চা পেটে বউয়ের, নাহলে তো এমন করতো না। হায় আল্লাহ, আল্লাহ জানে কার বাচ্চা কার পা পেটে ধরছে। ওই যা ওরে এক্ষুনি চুলের মুখে থেকে বাড়ি থেকে বাইর কর। কি কইতেছো তুমি? তার মানে ভাবি প্রেগনেন্ট? তাহলে তো ভাবিরে ডাক্তারের কাছে নিয়ে যাইতে হইব। ডাক্তারের কাছে নেওয়ার লাগবে না, কি সারা গ্রাম জানাইবা? হ্যাঁ, সারা গ্রাম জানানোর আগে এই মাইয়ারে ঘর থেকে বাইর কর যা। কি কইতাছো মা? ঘর থেকে বাইর করে দিব মানে? ভাবির পেটে আমগো বংশের প্রদীপ, সেই বাড়ি থেকে বাইরে পড়া। ভাবি ভাবি এই যে কাজ কাম বন্ধ করে এখন তুমি বাড়ি থেকে বাইরো। তোমার আর এই বাড়িতে থাকুন যাবো না। কি কইতেছেন আম্মা? আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কই যাবো? তোমাদের বাড়িতে যাইবা। এই বাড়িতে তোমার আর থাকার দরকার নাই। যাও বাইরে হও, বাইরে হও। আব্বা, আপনাকে ছেলে মারা গেল, 1 মাসও হইতে পারলো না, এর মধ্যে আপনারা আমার পর করে দিতে চাইতেছেন? আব্বা আম্মা, আপনারা তো সবই জানেন আমার তো কেউ নাই। আমি কই যাবো? আমার বাপের বাড়ি তো আপন বলতে আমার কেউ নাই। এত কাহিনী করো না। আমি কইছি থাকুন যাইবো না মানে থাকুন যাইবো না। আমার পোলাটা জুয়ান, তার মধ্যে হইলো অবিবাহিত। তোমারে দেখা গ্রামের লোকেরা আমার পোলার লগে নানান কথা বানাইবো। এই বদনাম রটানোর আগে আমি তোমারে বাইর করে দিচ্ছি। এই আর যাইতে কো, যাই এখান থেকে। তোমার তো কালকে রাত্রে খুব ভালো করে বলছি, তুমি তো কথা শুনো নাই। এখন আমরা বাধ্য হয়ে তোমারে জোর করে এই বাড়ি থেকে বের করে দিতেছি। একটা কথা বলি, আমার পোলা কিন্তু মইরা গেছে। ঘরে আমার আর একটা ছোট পোলা আছে। তোমারে আমি এই অবস্থায় এই বাড়িতে রাইখা আমার ছোট পোলার গায়ে কালি লাগাইতে দিব না। তুমি বাইরে হও, বাইরে হও। তোমার বাড়িতে যা যা আছে এই বাড়িতে সবকিছু নিয়ে বাইরে হও, বাইরে হও। আম্মা আম্মা, আমি আপনার পায়ে ধরি এই, আম্মা। পাউসা, পাউসা, ওঠ, ওঠ, ওঠ। আপনার পায়ে ধরি মা। তোরে যাইতে কইছে তুই যাবি, বাইরে হ। আমার এই বাড়ি থেকে বাইর করে দিয়েন না আম্মা। আমার কোথাও যাওয়ার জায়গা নেই আম্মা। আম্মা আমার একটু এই বাড়িতে আশ্রয় দেন, এটা আমার স্বামীর বাড়ি। তোরে যাইতে কইছি তুই যাবি, বাইরে হতে কইছে আম্মা, বাইরে, আমার তুই বাইরে, বাইরে কইছিস বাইরে। আম্মা বাবা কি ব্যাপার? তোমরা ভাবির গায়ে হাত তুলতেছো কেন? দেখ না বাবা, কত করে ভালো মতো বোঝায় কইলাম যে এই বাড়ি থেকে যা, যাইতেই চায় না। বাবা সেলিম, তুই একটু বুঝায় কত, বুঝায় ক ওরে এই বাড়ি থেকে যাইতে ক। ভাবির এই বাড়ি থেকে বাইর করে দিব মানে? ভাবি এই বাড়ি থেকে কোথাও যাইব না। আচ্ছা তোমরা কি ভুলে যাইতাছো সে যে তোমাকে সন্তানের বউ? নাকি তোমাকে পোলা মরে গেছে দেখা এই বাড়িতে তার সব অধিকার শেষ হয়ে গেছে? কোনটা? একটা কথা কান খুলে শুনে রাখো, ভাবির যতদিন মন চাইবো
ততদিন সেই বাড়িতে থাকবো। তুই কইলেই তো আর হইব না, গ্রামবাসী আজে বাজে কথা কইব। গ্রামবাসী কে লেগে আজে বাজে কথা কইব? আর গ্রামবাসী রে নিয়ে এত ভাবার কি আছে? গ্রামবাসী কেমন করে খাওয়ায় নাকি পড়ায়? যে খারাপ মানুষ সে খারাপ কথা কইবই। আচ্ছা, সে তো তোমাকে পোলার বউ, তার প্রতি কি তোমাকে কোনো মায়া নাই? তোমাকে কি মানবতা জিনিসটা আছে ভিতরে নাকি সেটাও নাই? সেলিম, এইটা তুই কি করতেছিস? সেই জায়গায় আবার মানবতার প্রশ্ন আসতেছে। পোলা নাই, বৌমা এখন তার বাপের বাড়ি চলে যাইবো, এটাই স্বাভাবিক, এই জন্য আমরা তারে পাঠাই দিতেছি। শেষ ঝামেলা। আব্বা, কোন বাপের বাড়ির কথা কইতাছো তুমি? তার বাপের বাড়িতে তার কি বাপ মা বাইচা আছে? তারা তো সেই কবেই মরে গেছে। যারা আছে তারা তো তার সৎ ভাই বোন। ওই বাড়িতে তার আত্মীয় স্বজন কেউ না কেউ আছে, তাই না? ও গেলেই দেখবি যে একটা ভালো পোলা দেখা ওর বিয়েটা দিয়ে দিব। আব্বা, আমি কইতাছিলাম কি, আমরা কি দায়িত্ব নিয়া একটা ভালো পোলার সাথে ভাবির বিয়েটা দিতে পারি না? একটাবার চিন্তা করে দেখছো, সে মনে কত স্বপ্ন নিয়া, কত আশা নিয়ে এই সংসারটা তাইছিল, কিন্তু তার কপালটা খারাপ দেখা এই অল্প বয়সে স্বামীটা মরে গেছে। তার মনে কি পরিমাণ কষ্ট, এই জিনিসটা একবার ভাবছো? ওর কষ্টের কথা কইতাছোস, আমাকেও তো মনে কষ্ট আছে, আছে না? আমার পোলাটাও তো মরে গেছে। তোমরা যেরকম তোমার সন্তান হারাইছো, সেও কিন্তু তার জীবন সঙ্গীরা হারাইছে, যার সাথে সারা জীবন থাকবো বলে ওয়াদা করছিল। তার কষ্ট কিন্তু তোমাকে থেকে কম না। আর তোমরা তারে তাড়াইয়া দিতে চাইতেছো। ঠিক আছে, ভাবি এই বাড়িতে থাকবো না, তবে সে এখনই এই বাড়ি থেকে যাইবো না। আজকে থেকে আমি ভাবির দায়িত্ব নিলাম। একটা ভালো পাত্র দেখা তার হাতে আমি ভাবিরে তুইলা দিব। দেখছো, আমার পোলাটার তো ভালোই জাদু করছো। আমি তোমার একটা কথা পরিষ্কার করে বলে রাখলাম, এই বিধবা মাইয়ার লেগে একদিন আমাকে সংসারে আগুন লাগবো, আগুন। বাবা বাবা, কি সুন্দর নবাবজাদি ঘুমাইতেছে। এই, কয়টা থাল বাসন ধুয়ে কি মনে করছস কাম শেষ? আর বাকি কাম কে করবো? হ্যাঁ, সারাদিন ঘুমাইলে চলবো? এই নে, এই কাপড়গুলো ধুয়ে দিবি। আম্মা, আমি তো ঘুমাইতেছিলাম না, আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে আম্মা। আমার শরীরে অনেক জ্বর, গা পুড়ে যাইতেছে। কাপড় চোপড়গুলো আমি কালকে ধুয়ে রাখি। জি না, কালকে ধোন লাগবো না। এই বাড়িতে নিজের ইচ্ছায় রইছো না, নিজের ইচ্ছায় যখন রইছো, আমার ইচ্ছায় তোমার সমস্ত কাম করণ লাগবো। এই কাপড় আজকেই ধুয়ে দিবি। সমস্ত কাম তো আমিই করি আম্মা। আমার জ্বরে শরীরটা পুড়ে যাইতেছে, আমার গা কাঁপতেছে। কাপড় চোপড় করে আমি কালকে ধুয়ে দিই আম্মা। এই, তোরে কইছি না, এই কাপড় যদি না ধরস তো রাইতের খাওয়া বন্ধ। অপয়া কোনখানকার 3 মাস বিয়ার যাইতে যাইতে আমার পোলারে খাইছে। আবার বড় বড় কথা। আম্মা, আপনি কি কইতেছেন এগুলা? আপনার পোলা এই দুনিয়া থেকে চলে গেছে, সেখানে আমার দোষ কি? সে তো মারা গেছে একটা অ্যাক্সিডেন্টে। এইটা মনে করে একটা অ্যাক্সিডেন্ট। যেটা কইছি ওইটা করবি, যেভাবে কইছি, কথার যেন নড়চড় না হয়। ভাবি, তুমি মন খারাপ করতেছো কেন? আমি তো আছি। সেলিম, তুমি ঘরে যাও ভাই। কেউ যদি দেখে ফেলায়, এলাকার আশপাশের লোকজন যদি দেখে যে তুমি আমার পাশে এসে বসছো, তাহলে তারা নানান বাজে কথা বলবো। যাও, ঘরে যাও। এসব নিয়ে ভাবতেছো কেন? আর কে কি বলবো? আমি কি কারো ভয় পাই? আমি কারো খাই নাকি কারোটা পড়ি? তারপরেও সেলিম, আম্মাও ঘরে আছে। আম্মা যদি দেখতে পায়, আম্মা কিন্তু আমারে অনেক বকবো। আম্মা কিছুই করবো না। আর এই জামা কাপড়গুলো আম্মা ধুইতে দিছে না, আমি এইগুলা নিয়ে এক্ষুনি আমার রুমে রেখে আসতেছি। দেখো। না 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 ভাই, এটা করো না। আরে আম্মা আমারে কি কাপড়গুলো না? ধুইতে দিছে। তুমি ছাড়ো তো, আম্মা বকলে তো আমারে বকবো। আম্মা কাপড়গুলো ধুইতে দিছে আমারে। ভাবি, তোমার শরীর তো অনেক গরম, জ্বরে পুড়ে যাইতাছে। হ্যাঁ, সমস্যা নেই, এটুক সরজারি মানুষের হয়, ঠিক হয়ে যাব। আমি পারো, তুমি থুয়ে যাও ভাই। পাগল হয়ে গেছো তুমি? এই জ্বর শরীর নিয়ে তুমি জামা কাপড় ধুইবা? এই জামা কাপড় তো আমার মার। আমার মার প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না? এই জামা কাপড় আমি ধুয়ে দিতেছি। মা জানলে আমারে মারবে। একটাও কথা না। আর খবরদার কইতাছি,
এই জ্বর শরীর নিয়ে তুমি কোনো কাজ করবে না। সেলিম, হ্যাঁ ভাবি, তুমি বিশ্রাম করো তো। রাইসা, আরে তোমার এতক্ষণ লাগলো আসতে? তোমার বাড়ি থেকে আসতে মাত্র 7 মিনিট লাগে, সেই জায়গায় আমি 40 মিনিট ধরে দাঁড়ায় আছি। তুমি এতক্ষণ কই ছিলা? তোমার বাড়িতে তুমি করোটা কি বলো তো? আমি তো সেই কখনই বেরোইছিলাম, বেরোয়া দেখি কি আম্মা ভাবির এতগুলা কাজ দিয়ে রাখছে, আর ওইদিকে ভাবির শরীরে জ্বর, তাই 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 আবার কি? তাই আর কি ভাবির কাজে একটু সাহায্য করলাম। কি তুমি ভাবির কাজে সাহায্য করছো? আর তোমার ভাবির গায়ে জ্বর, তুমি সেটা কিভাবে বুঝলা? তুমি ভাবির গায়ে হাত দিছো? সব কপালে হাত দিয়ে দেখছি। আচ্ছা, তোর কপালে হাত দিয়ে দেখছি তো কি হয়েছে? তুমি এমন করতেছো কেন? ছি, তোমার এত অধপতন হয়েছে সেলিম। ওই মহিলা আসলেও তোমার মাথাটা নষ্ট করে ফেলছে। তুমি এখনই বাড়ি যাবা, বাড়ি যায় ওই মহিলাকে বাড়ি থেকে বের করে দিবা। আমি কিছু জানি না। রাইসা, কি সব উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? সে আমার ভাবি, সে আমাদের বাড়িতে থাকবো নাকি তার বাইর করে দিমু, এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মতো তুমি কেউ হও নাই। কি? আমি কেউ না, আমি কেউ হই নাই? না, কারণ তোমার সাথে এখনো পর্যন্ত আমার বিয়ার সাথে কিছুই হয় নাই। আর তুমি কি ভুলে যাইতেছো সে আমার মরহুম বড় ভাইয়ের বউ? ওই মহিলা তোমার মাথাটা পুরাটাই নষ্ট করে দিছে। গ্রামের লোকজন কি বলে জানো? তোমার ভাবির সাথে তোমার প্রেম চলতেছে। রাইসা, কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? কথাবার্তা একটু হুশ করে কও। হুশ করে বলবো? আমি কি হুশ করে বলবো? গ্রামের লোকজন আরো কি বলে জানো? যে তুমি তো তোমার ভাবির সাথে ঢলাঢলি করো, এটা তোমার পরিবার জানে, তারপরে ওই মহিলারে বাড়ি থেকে বাইর করতেছে না। সি রাইসা, তোমার মন মানসিকতা এত খারাপ, এত নিচ। আমি যদি আগে জানতাম তোমার মন মানসিকতা এত নিচ, তোমার মতো একটা মায়ারা আমি জীবনেও ভালোবাসতাম না। আমার নিজের উপর ঘৃণা হইতাছে। তোমার মতো একটা মায়ারা আমি ভালোবাসি। আমার মন মানসিকতা খারাপ না, তোমার ভাবির মন মানসিকতা খারাপ। তোমার ভাবির চরিত্রও খারাপ। যখনই দেখছে যে বাড়িতে একটা কুচি দেবর আছে, তখন আর সে আর এই বাড়ি থেকে বাইর হয় না। রাইসা, কথাবার্তা বুঝা কও। আর একটা বার যদি আমার ভাবির নিয়ে কোনো কথা বলছো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দেখো, আমি সব সময় ন্যায়ের পক্ষে থাকি, তাই না শুনা কোনো অনাচারের পক্ষে থাকতে পারি না। আমার বিবেকে বাধে। ঘটনাটা কি হয়েছে এটা যদি আম করে না কোন আমরা কেমন বুঝবো কম তো? আরে কি হয় নাই কম? হ্যাঁ, সুবান মেয়ের বড় পোলা 2 মাস আগে মারা গেছে না, তোমরা জানো না? হ্যাঁ মনে আছে। আলিমের বউ একটা যুবতী মাইয়া। এদিকে আলিমের ভাই সেলিম, সেও যুবক। তো ওই বাড়িতে একটা বিধবা যুবতী মায়া থাকবো, হ্যাঁ? আমরা কি সারাদিন পাহারা দিই? তাইলে এইটা একটা বাজে কাজ হইতেছে না? অবশ্যই হইতেছে কিনা? তাহলে গ্রামবাসী হিসেবে আমাকে একটা দায়িত্ব আছে না? হ্যাঁ, আমি সুবান মিয়ারে কইছিলাম যে তোমার ওই বিধবা বউরে বাপের বাড়িতে পাঠাই দাও, কিন্তু সে আমাকে কাজ করা দেখাইতেছে। হ্যাঁ, সে বিধবা বউরে বাড়িতেই রেখে দিছে। এটা কি একটা অন্যায় না? অবশ্যই অন্যায় করতেছি। তাহলে আমাকে তো একটা প্রতিবাদ করা উচিত। সেলিম হয় ওই বিধবা বউরে বিয়ে করব, না হলে বাড়ি থেকে বাইর করে দিব। দুইটার একটা তো করতেই হইব। না এটা অবশ্যই ঠিক, তা তো করতেই হইব। এই ওই যে সুবান মিয়া আইতাছে, ডাক দাও তো। এই সোমান কাকা, এই সোমান কাকা, মেম্বার সাহেব ডাকে, এদিকে আসেন। আসসালামু আলাইকুম কাকা। কও মেম্বার, কি কইবা? কি আবার কম? হ্যাঁ, এই তোমার যে কইলাম তোমার বিধবা বউরে বাড়ি থেকে বাইর করে দাও, বাইর করলা না কেন? চেষ্টা করছিলাম, কিন্তু 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 আবার কি? কিন্তু সেলিম বাড়ি থেকে বাইর করতে দেয় নাই। সেলিম বলছে একটা ভালো ছেলে দেখে তার বিয়ে শাদী দিয়ে তারপরে বাড়ি থেকে বিদায় করবে। বুঝতে পারছি। ঠিক আছে, তুমি এখন যাও, পরে কথা কমুন। আসসালামু আলাইকুম। দেখলা তো তোমরা, কোথায় প্যাঁচ লাগছে বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এইটা একটা কিছু করতে হইব না? অবশ্যই করতে হইব। সেটাই মনে রাখো, এটার একটা ভিত করতে হইব। হ্যাঁ হ্যাঁ, ঠিক কইছেন মেম্বার সাহেব। কোনো সমস্যা সেলিম? না ভাবি, কোনো সমস্যা না। ওই আমি ঢাকা থেকে আসার সময় আমার ব্লুটুথ হেডফোনটা আনতে ভুলে গেছি, তাই ভাবলাম ভাইয়ের ব্লুটুথটা যদি দিতা।
সেটা তো তোমার ভাই যাওয়ার সময় লয়ে গেছিল। ভাবি, তুমি মন খারাপ করো না। আমি তোমার ভাইয়ের কথা মনে করাই দিতে চাইনি। মনে পড়ে যখন, তখন এমনি মন খারাপ হয়, কিছু করার নাই তো। আচ্ছা সেলিম, কত এরকমটা কি হবার কথা ছিল? কেন এমন হইল? তোমার ভাই এভাবে আমাকে জীবন থেকে চলে গেল। এরকম করে কেন ভাবতেছো তুমি? এই দুনিয়াটা তো খুব অল্প কদিনের লেগে আল্লাহ করে পাঠায়। আমরা এই দুনিয়াতে মেহমানের মতো। আল্লাহ ঘরে পাঠাইছে, আবার যখন মনসে ভাল্লা নিয়ে যাইব, কাউরে 2 দিন আগে আর কাউরে 2 দিন পরে। আমাকে ভাইজানের লেগে আল্লাহ হয়তো এটা ভালো মনে করছিল, তাই তুমি এসব ভাইবা মন খারাপ করো না। ভাবি, আমি কইতেছিলাম কি, চলো আজকে আমরা দুজনে একলগে সিনেমা দেখতে চাই। আমি তোমার লোকে সিনেমা দেখতে যাব? এরকম একটা সময় তুমি এরকম কথা কইলা? না মানে সিনেমা দেখা লাগবো না। আচ্ছা একটা কাজ করি, চল ওই যে আমার বিলপাড়টা আছে না, ওই বিলপাড়ে নতুন একটা ফুচকার দোকান বহাইছে, শুনছি খুব ভালো ফুচকা বানায়। আর তুমি তো ফুচকা খাইতে পছন্দ করো, চল আজকে বিকেলে আমরা দুজনে একলগে ফুচকা খাই। আমি বুঝতে পারছি সেলিম, তুমি আমার মনের দুঃখ ভোলানোর জন্য বৃথা চেষ্টা করতেছো। আমার দুঃখ মনের এমন এক কোণায় জমানো, আমি চাইলেও না দুঃখ ভুলতে পারতেছি। বৌমা, আই বৌমা, কি মা? তুই এখানে কি করস? যা বাড়ি যা। কিছু না মা, ভাবির সাথে একটু কথা বলতেছিলাম। এত কথা কোন লাগবো না, গ্রামের মানুষে আড়ি পাইতা শুনবো, এগুলা বদনাম হইব পরে। তুই যা, বদনাম হওয়ার আগে যা। বৌমা, তুমি এত বেহায়া নির্লজ্জ কেন? হ্যাঁ, বাড়ি ছাড়তে করে বাড়ি তো ছাড়লা না, আমার পোলাটার মাথা খাইতেছো তাই না? আমিও দেখবো তুমি এই বাড়িতে কতদিন থাকতে পারো। আগো কান্নাকাটির এক করে আর কি করবা? সেলিম তো কাল নাগিনীর পাল্লায় পড়ছে। আব্বা, তুমি পারবা না সেলিম রে ওর থেকে আলাদা করতে, বাড়ি থেকে বাইর করে দিতে? তুমি এই কাজটা করতে পারো না আব্বা, পারবা না? পারো, অবশ্যই পারো, কিন্তু ওই বিধবারে বাইর করতে গেলে তো সেলিম সামনে এসে দাঁড়াইব। আব্বা, তাহলে তুমি সেলিম রে এমন বিপদে ফেলবা যে ও নিজেই বাড়ি থেকে বাইর করে দিব। করতে পারবা না তুমি এই কাজটা আব্বা, আমার জন্য করতে পারবা না? তুমি চিন্তা করো না, আমি যেভাবেই হোক ওই কাল নাগিনীরে ভেদ করে সেলিমের হাতে আমি তোমার তুলে দেব। আব্বা, আমি কিন্তু তোমার বিশ্বাস করলাম, তুমি কিন্তু কাজটা করবাই, নাইলে কিন্তু নালে নালে কি করবা তুমি? নাইলে আমি আত্মহত্যা করব। সেলিম রে না পাইলে আমি মরে যাব। ওই হারামজাদি, তোর 14 গোষ্ঠী থেকে কেউ কোনোদিন কাপড় ধোয় নাই? কি দুছস? এই ময়লা কি তোর চোখে পড়ে না? আম্মা, আম্মা তাই বলে আপনি আমার এভাবে ধাক্কা দিবেন? আপনারা সবাই আমার লোকে কেন এমন করেন? আমি কি ক্ষতি করছি এই সংসারের? কন্ত আম্মা, সবাই আমার লোকে এরকম খারাপ ব্যবহার করেন। ওরে আল্লাহ, ক্ষতি করস নাই, আমার কোনো ক্ষতি করস নাই। আমার জুয়ান পোলাটারে কাইরা নিছস, আমার ক্ষতি করস নাই। আমার আপনি একই কথা কইতেছেন আম্মা? আমি কি আপনি আপনার বুকের ধন গায়রা নিছে? আমার কি দোষ? সে লঞ্চ করে যাইতেছিল, লঞ্চ ডুবিতে মারা গেছে, আর আপনি সারাক্ষণ এটার জন্য আমার দোষ দেন। তোর দোষ, তুই অপয়া, তুই অলক্ষী, তুই তোর স্বামীরে খাইছস। তুই যেদিন বাড়িতে আইছস সেদিন সেলিমের বাপের ডায়াবেটিস ধরা পড়ছে। আমার এত শিক্ষিত পোলাটা, হ্যাঁ চাকরি হয় বাপ, সেই পোলাটা চাকরি না পাই আবার বাইক ফিরাইছে। এরপরও কস তুই অপয়া না? হ্যাঁ, তুই অলক্ষী। আম্মা, আম্মা এইসব কুসংস্কার, এইসব বিশ্বাস করেন না আম্মা। কুসংস্কার? আমার বুকের মানিক চলে গেছে আর তুই কস কুসংস্কার? আম্মা,
আমার এতে আপনি সারাক্ষণ কাজ করেন, আপনি যত খুশি তত অত্যাচার করেন, কিন্তু আপনি আপনি ওরা এরকম অপয়া করেন না আম্মা। আমি তো কোনো দোষ করি নাই, আমি আমি কারোর ক্ষতি করি নাই, আমি কোনো কালা জাদু জানি না যে আমি সংসারে অশান্তি লাগাবো। আমার কোনো যাওয়ার জায়গা নাই, এই জন্য আমি একটু আপনাদের কাছে আশ্রয় চাই, আমি এখানে থাকতে চাই। আমার মরা স্বামীর বাড়ি এটা, আম্মা আমার তো অধিকার আছে এই বাড়িতে থাকার, তাই না? কি কইলি তুই? অধিকার? তুই এখনই অধিকারের কথা কস? আজকা তোরে আমি গলা বন্ধ করে মাইরেই ফেলাম। আম্মা গলার আমি বন্ধ করে ফেলাবো। এই, মা, তুমি কি করতেছো? ওর গলার আমি বন্ধ করে ফেলাবো। কত বড় সাহস, এখনই অধিকারের কথা কয়? হারামজাদি! তুমি কি পাগল হয়ে গেছো মা? হ্যাঁ, তুমি না একটা মা? দুনিয়ার সব মার কাছে তো সন্তান নিরাপদ, তাহলে ভাবি তোমার কাছে নিরাপদ না কেন? ভাবিও তো কারো না কারো সন্তান। তুই এখান থেকে সরে যা বাবা, তুই সরে যা। হয় তোর ভাই রেখাইছে, এবার বাদাম তোরে খাইবো। তুই সরে যা কইলাম। খবরদার কইতাছি মা, একটা উল্টাপাল্টা কথা কইবা না। আজকের পরের থেকে তুমি কিংবা আব্বা যদি ভাবি লগে কোনো অন্যায় অত্যাচার করছো, তাইলে আমি ভুইলা যামু তোমরা আমার মা বাপ। তোমাকে দুইজনের নামে আমি গৃহবধূ নির্যাতনের মামলা দিব। কথাটা মনে রাখো। ভাবি উঠো, চলো ঘরে চলো, চলো। তখন না তখন খালি ভাবিকে নির্যাতন করে। আল্লাহ গো, ও আল্লাহ, আমার পোলা এটা কি কইতাছে? হায় আল্লাহ, এই হারামজাদি তো আমার পোলারে রব্দ কইরা ফালাইছে গো। ও সেলিম, দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে? কিছু কি বলবেন? না, তুমি রাগ কইরা হন হন করে কই যাইতেছো? বাজারে যাইতাছি, কাম আছে। আচ্ছা বাবা শুনো, এই যে তুমি তোমার বিধবা ভাবিরে তোমাকে বাড়িতে রাইখা দিছো, ভালো ভালো কথা, কিন্তু এই গ্রামে তো নানান জনে নানান কথা কইতাছে। কয়দিন পরে আমি তোমার সাথে আত্মীয়তা করব, গ্রামে যদি এরকম নানান জনে নানান কথা কয় তাহলে কেমন হইব কত? আপনি আমার সাথে আত্মীয়তা করবেন মানে? এই ব্যাপারে আমি আপনার কোনোদিন কিছু বলছি? না না, হ্যাঁ তুমি বলো নাই, রাইসা আমাকে বলছে। আর রাইসা আপনারা বলতেই পারে, আপনার মাইয়া, কিন্তু এই বিষয়ে তো আমি কোনো সিদ্ধান্ত নেই নাই। আর দেখেন, আমার ভাবিরে নিয়া এই গ্রামের মধ্যে আমার জ্বরে যে কুৎসাগুলো রটানো হইতাছে, এগুলা যে আপনার ইশারাতে হইতাছে সেটা আমি খুব ভালো করে জানি। না না, তবা তবা, কি কইতাছ? এই সবের মধ্যে আমি নাই। না থাকলে খুব ভালো, আর যদি থাইকাও থাকেন এরপর থেকে আর থাকেন না। আমার মেজাজ যদি খারাপ হয়, এগুলার পিছনে যারা জড়িত এক একটারে ধইরা পশ্চিম পাড়ার নালার মধ্যে ডুবামু। আর আপনি তো আমার খুব ভালো করে জানেন, আমার মেজাজ যদি খারাপ হয়ে যায় আমার কাছে কোনো বেয়াদবের রেহাই নেই। আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে সবার কথাটা বলে দিন। আসসালামু আলাইকুম। বাবারে বাবা, পোলা তো নয়, যেন আগুনের গোলা। আচ্ছা দেখুন নে, এই তেজ কতক্ষণ থাকে দেখুন নে, আমিও দেখুন নে। আমার মায়েরা যদি কোনো কষ্ট দাও তাহলে তোমারে আর তোমার ভাবিরে এই গ্রাম ছাড়া করুন, দরকার হইলে এই দুনিয়া ছাড়া করে দিন। ভাবি, তুমি আবারও কান্নাকাটি করতেছো? আচ্ছা, তোমার কান্নাকাটি থামাও না, চলো আমরা দুইজন আজকে এক লগে ফুচকা খাইতেছি। ঘরের মধ্যে যদি সবসময় এরকম বন্দি হয়ে থাকো তাহলে তুমি তো পাগল হয়ে যাবা। সেলিম, তুমি আবার আইসো কেন? আম্মা দেখলে তো চিল্লাচিল্লি করবো, ঝামেলা করবো। আরে মা, কি ঝামেলা করবো? আর কে কি ঝামেলা করবো সেটাকে আমি ভয় পাই? শোনো না, তোমার জন্য আমি একটা উপহার আনছি, নতুন একটা শাড়ি। দেখো তো শাড়িটা কেমন হয়েছে, দেখো না। আজকে তুমি এই শাড়িটা পরে আমার লগে ফুচকা খাইতে যাবে। কেমন শাড়িটা? তাহলে আর মন খারাপ করে থাইকো না, যাও শাড়িটা পরে রেডি হয়ে আসো, যাও যাও যাও।
তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার লাগে তোমার কথা? কি কথা কইবা ছোট বউ, কও। কি ছোট বউ? তোমার মতো মানুষ থাকার পরে আমি ওই বাড়ির ছোট বউ কেমনে হব? তোমার মতো কাল নাগানি থাকতে সেটা সম্ভব? রাইসা, তুমি এমন করে কথা কইতেছো কেন? সেলিম তো তোমার অনেক ভালোবাসে, আর তুমি তো আমাকে বাড়ির বউ হইবা। তোমার মতো যুবতী বিধবা যে বাড়িতে আছে সেই বাড়িতে বিয়ে করার কি দরকার? সেই দেবরের তার বিয়ে করার দরকার হয় না, তুমি তো আসোই তার জন্য। রাইসা, তুমি তো একটা শিক্ষিত মাইয়া, তুমি এরকম বস্তির মায়ের মতো কথা কইতেছো কেমনে? আমি বস্তির মাইয়ার মতো কথা বলতেছি? তুই কি? তুই তো একটা পতিতাপলের মাইয়া। খবরদার, আমার লগে ভালোভাবে কথা কইতে পারলে কইবা, নাইলে আমার লগে উল্টা পাল্টা কথা কইবা না। এই, তোর সাথে আমি উল্টাপাল্টা কি কইছি? তুই তো পতিতাপলের মাইয়াই, এর জন্যই তো তোরে এত মারে, এত অত্যাচার সহ্য করস, তারপরেও তুই ওই বাড়ি ছেড়ে যাস না। কেন যাস না? কারণ তুই তোর ওই পচি দেবরের দিকে চোখ দিছস, তোর চরিত্রই খারাপ। আর তোর মতো মাইয়া না এই জন্যই এরকম পইরা থাকে, আর এর জন্যই জামাই থাকে না, কারণ একটা জামাই দিয়ে তো তোদের হয় না, তোদের অনেকগুলা লাগে। রাইসা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। আমি তোমার একটা কথা কইয়া দিই, তুমি একজন মাইয়া না? তুমি একজন মাইয়া হয়ে আরেকজন মায়ের গায়ে কাদামা খাইতেছো, তার উপরে আমার মতো মায়ের গায়ে। আল্লাহ সইব না, এটা কিন্তু ঠিক না রাইসা। আল্লাহ কি সইব না সইব সব আমি দেখা নিব। সত্য আসছে ভালো ভালো কথা কই। তুমি রাইসারে বিয়ে করতেছো কবে? ভাবি কি সে তুমি হুট করে আইসা রাইসার কথা বলতেছো? আমি তোমারে জিগাইছি তুমি রাইসারি বিয়া করতেছো কবে? হ্যাঁ, তুমি এমন করতেছো কেন? কি হয়েছে আমার কও। এমন করতেছি কেন বোঝো না? এখন রাইসার বাড়িতে যাবা, তারপর রাইসারি গিয়া বলবা যে আমি তোমারে বিয়া করতেছি, সেই কথা বলবা। যাও। আরে ভাবি এমন রাগারাগি করতেছো কেন? কি হয়েছে আমার খুলে কও না। তোমার খুইলা কইতেইব? এই কি ব্যাপার, এমন চিল্লাচিল্লি করতেছস কে? মা দেখো না ভাবি কেমন জানি পাগলামি করতেছে। আমি মোটেও পাগলামি করতেছি না। তুমি এখন রাইসারে গিয়া যায় বলবা যে তুমি তার বিয়া করতেছো। তুমি কি আমারে রক্ষিতা পাইছো এই সংসারে? আমি কি তোমার লগে পরকিয়া করার জন্য এই সংসারে আছি? আমি এখানে আছি শুধু আমার স্বামীর স্মৃতিটুকু নিয়ে। আমার স্বামীর ঘরে যখন আমি ঢুকি তখন তার কথা মনে পড়ে, আমার ভাল লাগে। এই বাড়িতে থাকার কারণ আমি তার স্মৃতিটুকু নিয়ে থাকতে চাই, কিন্তু তুমি তো আমার থাকতে দিতাছো না সেলিম। নিশ্চয়ই রাইসা তোমার কিছু বলছে তাই না? ওরা আমার বিয়ে করার খুব শখ, ওরা আমার বিয়ে করার শখ আমি সারা জীবনের জন্য মিটিয়ে দিই। খবরদার, কোনো ব্যাপার নিয়ে রাইসার সঙ্গে রাগারাগি করবি না তুই। মা রাগারাগি না করে কি করুম? হ্যাঁ, রাইসার আমি এই বাড়ি তাই না ভাবির পাও ধরে মাপসং। ওর কত বড় সাহস আমার আর ভাবির জড়াইয়া নোংরা কথা কয়, আমার ভাবির অপমান করে। না, তোমার কিছু কইতে হইব না, তোমার কিছু কইতে হইব না। আমি চলে যাবো এখান থেকে। আমি আর তোমাকে বাড়িতে থাকবো না। আমার শখ মিটা গেছে। চাইছিলাম আমার স্বামীর স্মৃতির সাথে থাকতে, আমি তো সেটা পারতেছি না। আম্মা আপনি চাইছিলেন না আপনাকে বাড়ি থেকে যেন আমি জায়গা? হও না তো ভাই। আমি এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবো। আমি ভাবি ভাবির কি হইছে? ভাবি ভাবি হায় আল্লাহ, এত অস্থির হইস না। এটা সুখবর না, এটা দুঃখের খবর। বউ নিশ্চয়ই বাচ্চা পেটে বসে, নাহলে তো এমন করতো না। হায় আল্লাহ, আল্লাহ জানে কার বাচ্চা কার পা পেটে ধরছে। ওই যা, ওরে এক্ষুনি চুলের মুঠি থেকে বাড়ি থেকে বাইর কর। কি কইতেছো তুমি? তার মানে ভাবি প্রেগনেন্ট? তাহলে তো ভাবিরে ডাক্তারের কাছে নিয়ে যাইতে হইব। ডাক্তারের কাছে নেওয়ার লাগবে না, কি সারা গ্রাম জানাইবা? হ্যাঁ, সারা গ্রাম জানানোর আগে এই মাইয়ারে ঘর থেকে বাইর কর, যা। কি কইতাছো মা? ঘর থেকে বাইর করে দিব মানে? ভাবির পেটে আমগো বংশের প্রদীপ, সেই বাড়ি থেকে বাইরে পড়া। ভাবি ওই, ভাবি আরে কি পুরি দিয়ে কি হায় রে, মান সম্মান সব যাইবো। সি 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 সি। আমরা এই গ্রামে ভদ্রলোকরা বাস করি, কিন্তু সোহানের বাড়িতে যেসব ঘটনা ঘটতেছে তাতে আর সমাজে ভদ্রভাবে বাস করা যাবে না। সে মেম্বার, আমার এই মৃত ছেলের বউটারে আমরা আর এই বাড়িতে রাখতে চাইতেছি না। এখন সবাই মিলে যেমন করে হোক, যেভাবেই হোক, বউটারে এই গ্রাম ছাড়ানোর ব্যবস্থা করো। হ্যাঁ, গ্রাম ছাড়া তো করবা পারি, কিন্তু তার আগে এই বিধবা বধূর বলতেইব কার পাপ পেটে ধরছে। আর যদি না বলে তাহলে জুতার মালা পরায়া সারা গ্রাম ঘুরাম। খবরদার মেম্বার সাহেব, মুখ সামলায় কথা বলেন। আপনি হইতে পারেন এই গ্রামের মেম্বার, তাই বলে কি আপনার যা মন চাই সেটাই বলবেন?
আর কি কইলেন আপনি? আমার ভাবির পেটে অবৈধ সন্তান, আমার ভাবিরে জুতার মালা গলায় দিয়ে ঘুরাইবেন? আমার ভাবির দিকে আপনি কেন, এই গ্রামের যে কেউ হোক যদি চোখ তুলেও তাকায়, তার চোখ আমি তুলে ফেলাম। সেলিম, এই অপয়া অলক্ষী বউটার লেগা গ্রামের মানুষের কাছে আর ছোট হইস না। আম গরু আর এত ছোট করিস না। ছোট বড় বুঝি না আম্মা, আমার ভাবির দিকে যদি কেউ চোখ তুলে তাকাইছে তাইলে ওর চোখ আমি উড়ে ফেলাম। আর আমার ভাবির গর্ভে যে সন্তান, সে হলো আমাকে বংশের প্রদীপ। আমার ভাবি একটা সতী নারী, আর আমার ভাবির গর্ভে যে সন্তান, সেটা আমার ভাইয়ের সন্তান। না না, তা হইতে পারে না। এই, তোমার ভাবির পেটে তোমার ভাই সন্তান কেমনে? হ্যাঁ, তোমার ভাই তো মারা গেছে। হ্যাঁ, মারা যায় নাই? লঞ্চ ডুবে মরে নাই? 3 মাস হয়ে গেছে মারা গেছে। আর তুমি এখন কইতাছ যে তোমার ভাবির পেটে ভাইয়ের সন্তান। তুই আর পাগলামি করিস না তো, আর পাগলামি করিস না। ওই অপয়া বউটারে তুই এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা কর বাজান। আব্বা, একটা কথা তোমার আমি আগেও কইছি, এখন এই যে সবার সামনে আবারও কইতাছি, ভাবি এই বাড়িতেই থাকবো। এই বাড়ি থেকে ভাবি কোথাও যাইবো না। ঠিক আছে, যাইবো না, যেহেতু যাইবো না, অসুবিধা নাই। কিন্তু সে যদি এই বাড়িতে থাকতে চায় তাহলে তোমার বিয়ে করতে হবে তারে। হ্যাঁ, তুমি তো সেটা করবা না। আর তুমি যদি বিয়ে না করো তাহলে সেই বাড়িতে থাকতে পারবো না। ঠিক আছে, আমি ভাবিরে বিয়া করব। ভাবির গর্ভে যে সন্তান, সে অবশ্যই এই পৃথিবীতে আসবে, আর সে আমার পরিচয়েই আসবে। না, বাবা সেলিম, হয়েছে কি, রাগের মাথায় কিন্তু কোনো ডিসিশন নেওয়া ঠিক হবে না। সো আর তাছাড়া এই দুশ্চরিত্রা তোমার ভাবি, তার সাথে তোমার মানায় না। আপনারা সবাই চাইছেন না আমি ভাবিরে বিয়া করি? আমার ভাবিরে বিয়া করতে আমি রাজি হয়েছি, এরপর তো আপনার কোনো আপত্তি থাকতে পারে না। কি এখানে বসে রয়েছেন কেন? এই মেম্বার সাহেব, বিদায় হন, এক্ষণ এবার থেকে বিদায় হন, যান। এই সেলিম, তুই সত্যি বউরে বিয়ে করবি? হ, আমি সত্যি ভাবিরে বিয়া করব, যাতে ভাবি সারা জীবন আমগো বাড়িতে থাকতে পারে। আমার ভাইয়ের শেষ নিশানা নিয়ে তার এই বাড়িতে থাকতে যাতে কোনো সমস্যা না হয়। আমি ভাবছিলাম সেলিম রে কোমর তুই তোর ভাবিরে বিয়ে কর, কিন্তু সেলিম রাজি হইব না। আমি তো ভুলেও ভাবি না যে ওইভাবে রাজি হয়ে যাব। আমি আর এই গ্রামে থাকুম না আব্বা। আমি সেলিম রে ওই বিধবা মহিলার জামাই হিসেবে দেখতে পারুম না। তুমি আমারও ঢাকায় পাঠিয়ে দাও। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করতেছি, কিন্তু তুই দেখিস সেলিমের এই শাস্তি একদিন ওর পাইতে হইব। ওনার শাস্তি পাইয়া কি হবে বাবা, না পাইয়া কি হইব? আমি তো আজীবনের জন্য সেলিমরে হারায় ফেললাম। সেলিমরে আমি হারায় ফেললাম, ও তো আমার কোনো দিন হইব না। ভাবি, তুমি আমার উপর রাগ করো না। এই মুহূর্তে তোমার গর্ভে যে সন্তান, তার দুনিয়ার আলো দেখানোর জন্য এটা ছাড়া আমার হাতে অন্য কোনো উপায় ছিল না। কিন্তু সেলিম, রাইসা তো তোমার ভালোবাসে। সবাই তো জানে যে আমরা বিয়ে করছি। রাইসাও তো তাই জানে। রাইসা মনে যে কষ্ট পাইতেছে। হ্যাঁ, রাইসা মনে অনেক কষ্ট পাইছে। আমিও তো রাইসারে কম ভালোবাসি না, কিন্তু এই মুহূর্তে আমার ভালোবাসার থেকে আমার কাছে বেশি জরুরি মনে হয়েছে আমার ভাইয়ের যে সন্তান তোমার গর্ভে আছে, তারা দুনিয়ার আলো দেখান। আর রাইসা এখন আমার ভুল বুঝবো, কিন্তু একসময় ও যখন সত্যিটা জানতে পারবো, তখন দেখবো ও আমার উপর রাগ করে নাই, ও ঠিকই সবকিছু মাইনা নিব। আম্মা আব্বা যদি জানে, কখনো না কখনো তো জানবে, তখন তারা কি ভাববো? তারা কিভাবে আমার মাইনা নিব?
আমি জানি না আব্বা আম্মা কখনো জানবো কিনা যে তুমি আমি নাটক করতেছি, এটা তোমার আমার পরিকল্পনা। কিন্তু আসলে এটা ছাড়া তো এখন আমাকে কিছু করার নাই। তোমার গর্ভে যে সন্তান, তার তো দুনিয়াতে আনতে হইব। সে তো একটা নিষ্পাপ প্রাণ। এই গ্রামের লোকজন, মেম্বার সবাই তোমার পিছনে লাগা আছে। তুমি এসব নিয়ে চিন্তা করো না। এখন তুমি তোমার শরীরের যত্ন নাও, যাতে সুস্থভাবে আমার ভাইয়ের সন্তানটারে দুনিয়াতে আনতে পারো। আমার ভাই যখন মারা গেছে, তার লাশটাও আমরা একবার দেখতে পারি নাই। তোমার গর্ভের সন্তানটা যখন এই দুনিয়াতে আইব, সে যখন হাসবো, খেলা করব, তার দেখে আমার মনে হইব যে আমার ভাই আমার সামনে আছে, কারণ তার শরীরে আমার ভাইয়ের রক্ত। ভাবি, তুমি আর এসব নিয়ে চিন্তা করো না। সেলিম, তুমি আসলে মহান একজন মানুষ, ঠিক তোমার ভাইয়ের মতো। তোমার ভাই কত ভালো মানুষ ছিল। তুমি আমার জন্য দোয়া করো ভাবি, অনেক দোয়া করি ভাই। যাতে সব সময় আমি তোমার আগলে রাখতে পারি। আমার ভাই যেরকম তোমার সব সময় ছায়া দিয়ে গেছে, আমি সবসময় যাতে ছায়া হয়ে তোমার পাশে থাকতে পারি। অনেক রাত হলো আলিমের আব্বা, ঘুমাইবেন না? ঘুম তো আসে না আলিমের মা। কোনোদিন ভাবি নাই আমাকে সংসারটা এরকম হইব। আমি কি কোনোদিন ভাবছিলাম আমার সেলিম এমন একটা কাম করবো? আচ্ছা আলিমের মা, তোমার কি মনে হয় বউয়ের পেটে আমাদের আলিমের সন্তান? কি জানি, আমার তো বিশ্বাস হয় না ওই মাইয়ারে। ও সব কিছু করতে পারে। দেখছেন আমার সেলিমটারে কেমন করে বশ করে ফেলাইছে। ওর দ্বারা সব সম্ভব। আব্বা, আম্মা, আমার আলিমের গলা না? আম্মা, আব্বা। আলিম, আলিম বাবা, তুই বাইসা আছিস? আব্বা আমি বাইচে আছি। আম্মা, হ্যাঁ বাজান, আম্মা, বাজান তুই সত্যি বাইসা আছো? আম্মা, হ্যাঁ আম্মা, লঞ্চ ডুবার সময় মাথায় আমি আঘাত পাই, আমি জ্ঞান হারায় ফেলি। ওইখানকার জেলের আইসা আমারে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু আব্বা আমি সব কিছু ভুলে গেছিলাম, সব, কোনো কিচ্ছুই আমি মনে করতে পারতাছিলাম না। কই থেকে এইছে আমি, ঠিকানা কি আমার, কিচ্ছুই না। যখন আমি সব কিছু মনে করতে পারছি, তখন আমি তাড়াতাড়ি করে আমি বাড়িতে ফিরাইছি। আম্মা, শিমু কই? হ্যাঁ, শিমু কই আবার? বাজান রে, সেই তো আইলি একটা দিন আগে আইতে পারলি না। একটা দিন আগে আইলে তো তোর এই দিন দেওয়া লাগতো না রে বাজান। কেন আম্মা, কি হয়েছে? ও কি এই বাড়ি ছেড়ে চলে গেছে? ও কি আবার তালাক দিছে আম্মা? শিমু কই? শিমু, এই শিমু। কি রে সেলিম, তুই এই রুমে কি করস? আম্মা, ওরা দুজনে একসাথে কে? বাজান, তোর বউ পুয়াতি। গ্রামের লোকেরা কইছে বউর এই বাড়িতে রাখতে হইলে বিয়া দেওয়ান লাগবো সেলিমের সাথে। তাই সেলিম তোর বউরে বিয়ে করছে। ও, তোরা তাহলে বিয়ে করছস? ভালো, খুব ভালো। শিমু, তুমি আর একটু অপেক্ষা করতে পারলাম না আমার জন্য? থাক, আর কোনো কথা শুনতে চাই না, আর কোনো কিছু জানতে চাই না। আমি আর এই সংসারের কেউ না, কেউ না এই সংসারের। আব্বা, আম্মা, তোমরা থাকো, আমি যাই। যাই মানে? বাড়ি ছেড়ে কোথায় যাবি রে বাজার? আর এই বাড়িটা তো শুধু সেলিমের একার না, এই বাড়িটা তো তোরও বাজার। বাড়ি ছেড়ে তুই কোথায় যাবি? না আব্বা,
এই বাড়ি আমার না, এটা তোমাগো বাড়ি, তোমরা থাকো। যেই বাড়িতে আমি আমার বিয়া করা বউ রেখে গেছি, সেই বাড়িতে আমার বিয়া করা বউ নাই। সেই বাড়িতে তো আসলে আমার কিচ্ছুই নাই। বাজান রে, তুই তো আসল ঘটনাটা শুনলিই না। আর শূন্য কি হবো আম্মা, এত ঝামেলা করার আর দরকার নাই। শিমু সেলিম ভালো থাকুক, এইটাই আমি চাই। সেলিম ভাইয়ের মতো কাম করছে, এই না হলে ভাই। সেদিন যখন তোমার লঞ্চে দুর্ঘটনা হইল, এরপর তোমার আমি অনেক জায়গায় খুঁজছি, সব জায়গায় তোমার খোঁজ খবর নিছি, কিন্তু কোনো জায়গায় তোমার কোনো হদিস পাই নাই। দিনের পর দিন সব জায়গায় খুঁজা তোমার যখন কোথাও পাই নাই, তখন আমরা পরিবারের সবাই একসময় মনে করে নিলাম তুমি আর ফিরবা না। আর তোমার ফিরা না পাওয়াতে এই পরিবারের মানুষের, এই সমাজের মানুষের আমার ভাবির উপর একটা ক্ষোভ সৃষ্টি হয়। আমরা তো বৌমারে অপয়া অলক্ষী বলে কত গালাগালি করছি। হ্যাঁ, আমরা বৌমার জোর করে এই বাড়ি থেকে বাইর করে দিতে চাই। এই গ্রামের যারা লোকজন আছে সবার রোশান হয়ে পড়ে গেছিল ভাবি, সেটা আমার সহ্য হইতাছিল না। আমি চাই না এই গ্রামের মানুষ, এই সমাজের মানুষ ভাবিরে খারাপ কিছু কোক। এটার কারণে অনেকের কাছে আমি নিজেও অনেক কথা শুনছি, অনেকভাবে হেনস্থা হয়েছি, কিন্তু তারপরও ভাবিরে সবসময় আমি আগলায় রাখছি। এই বাড়ির থেকে ভাবিরে কোথাও যাইতে দেই নাই। খুব ভালো করছিস, এই জন্যই তো তোর ভাবি প্রেগনেন্ট। হ, এটা সত্যি যে ভাবি সন্তান সম্ভবা, কিন্তু এই সন্তানের বাবা তো আমি না। এই সন্তানের বাবা তুমি ভাইজা। বিশ্বাস করো, ভাবির সাথে আমার স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নাই। এই যে আব্বা আম্মা গ্রামবাসী যেটা দেখছে না, এটা পুরোটাই ছিল একটা নাটক। আর এই নাটকটা সাজাইছিলাম আমি আর ভাবি মিলা পরিকল্পনা কইরা। কারণ আমি চাইছি আমাদের বংশের প্রদীপ, তোমার এই সন্তান সুস্থভাবে সুন্দরভাবে দুনিয়াতে আসুক। এই সন্তানরা নিয়ে এই সমাজের মানুষ, আমাকে এলাকার মানুষ কেউ যাতে কিছু কইতে না পারে, তার পিতৃ পরিচয় নিয়ে যাতে কেউ কথা তুলতে না পারে। সেলিম, হ ভাইজান, ভাবি এই দুনিয়াতে শুধু তোমারই ভালোবাসে। এ মায়াটার আর কষ্ট দিও না। হ বাজান, বৌমা তোরে অনেক ভালোবাসে। আমি আজকে আরো বেশি করে বুঝতে পারলাম। এত অত্যাচার করার পরেও সে কিন্তু এই বাড়ি ছাড়ে নাই। ভাবি, এখন ওই জায়গায় দাঁড়ায় থাকবা? যাও তোমার স্বামীর কাছে। এখন কইলাম আমার সব ডিউটি শেষ, এখন শুধু আমাদের বংশের প্রদীপ আসার পালা। আমরা সবাই মিলে দোয়া করি নাকি, যাতে আমাদের বংশের প্রদীপ সুস্থভাবে দুনিয়ায় আসে। সেলিম, তুমি আমার জন্য, আমাদের সন্তানের জন্য অনেক কষ্ট করছো, অনেক ত্যাগ স্বীকার করছো, তবে তোমার ডিউটি কিন্তু এখনো শেষ হয়নি। ও মা, আবার কি ডিউটি? তোমার ভালোবাসার মানুষের এখন ধুমধাম করে আমাকে বাড়িতে তুলতে হবে। কিন্তু ও তো আমার ভুল বুঝে আছে, আর ওর বাপ মেম্বার, সে তো ভালো মানুষ না। মেম্বারের দায়িত্বটা আমার উপরে ছেড়ে দে। হ্যাঁ, ও হইলো আমার ছোটবেলার বন্ধু, আমি ওরে খুব ভালো করে চিনি। ওর মাইয়ারা যখন আমার পরার বউ করে এই বাড়িতে আনুম, ওই হারামজাদা তখন ঠিকই ওই তারের মতো সোজা হয়ে যায়। বা